মুক্তিযোদ্ধার সার্টিফিকেট কেনা বেচা হয়। এর আগে 2018 সালে যখন মুক্তিযোদ্ধার কোটা নিয়ে যখন কথাবার্তা হচ্ছিল, তখন কিন্তু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের যিনি সচিব ছিলেন ওনার সার্টিফিকেটই জাল ছিল। আপনাকে সবাই, নারী পুরুষ, আপনার জাতি ধর্ম গোষ্ঠী, যে মানে প্রত্যেকটা মানুষ আইনের দৃষ্টিতে সমান। ইভেন আমি যদি কোনো অপরাধ করি, আমার যদি কোনো ট্রায়াল হয়, বিচার হয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তারও অপরাধ, তারও কিন্তু ট্রায়াল আমার মতো করে হবে। শেখ হাসিনার জন্য কোনো আলাদা কোনো আইন নাই। সরকার যদি কোনো নারী, শিশু অথবা কোনো অনগ্রসর জাতির জন্য কোটা প্রথা যদি চালু করে, তাহলে সেটি রাষ্ট্রকে নিবৃত্ত করা যাবে না। তার মানে রাষ্ট্র এটি করতে পারবে। রাষ্ট্র মানে রাষ্ট্রের পক্ষে সরকার। এখন অনগ্রসর জাতি বলতে কি বোঝে? আমাদের এখনকার যে বার্নিং ইস্যু, সেটা হলো মুক্তিযোদ্ধাদের সন্তান সন্তানাদি বা তাদের নাতি নাতনিদের মুক্তিযোদ্ধা যে 30% কোটা প্রবর্তন করা হয়েছিল এবং একটা তীব্র ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে 2018 সালে এটি বাতিল করা হয়। এটি আবার হাইকোর্ট থেকে গত পরশুদিন একটা রিট করার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট থেকে বলা হয়েছে, সরকার যে 2018 সালে মুক্তিযোদ্ধাদের 30% কোটা বাতিল করেছে, এটি অসাংবিধানিক এবং এটা অবৈধ এবং এটা প্রকারান্তরে সরকারের এই আদেশটি বাতিল করেছে। এবং হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছে, এই জাজমেন্টের অর্থ হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের যে 30% কোটা, তাদের সন্তান সন্তানাদি এবং তাদের নাতি নাতনিদের এই মুক্তিযোদ্ধাদের কোটা বহাল থাকবে। এবং এটি হচ্ছে জাজমেন্টের মোদ্দা কথা। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন যে এটি কতটুকু আইনসম্মত, কতটুকু সংবিধান সম্মত, নাকি এর পিছনে কোনো রাজনীতি আছে, এর পিছনে কোনো সরকারের দ্রবিসন্ধি আছে। আমরা যদি একটু আইন বিশ্লেষণ করি বা আমরা যদি আইনটি দেখি, আমাদের সংবিধানের আর্টিকেল 27, 28 এবং 29 এই সম্পর্কে কিছু নির্দেশনা দেওয়া আছে কোটার ক্ষেত্রে। এটি আমি আপনার মাধ্যমে একটু সবাইকে অবহিত করতে চাই, যারা সাধারণ দর্শক শ্রোতা, যারা এটাতে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি এফেক্টেড। ভার্চুয়ালি ইনডাইরেক্টলি এফেক্টেড না, ডাইরেক্টলি এফেক্টেড। 18 কোটি জনগণই কিন্তু এফেক্টেড। যাদেরকে মুক্তিযোদ্ধা বলা হচ্ছে, সেক্ষেত্রে মুক্তিযোদ্ধার তালিকা নিয়েও কিন্তু বিতর্ক আছে। কারণ যে সরকার আসে, সেই সরকার কিন্তু তাদের নিজেদের পছন্দ মতো মুক্তিযোদ্ধার তালিকা তৈরি করে এবং এখনো শোনা যায় যে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট কেনা বেচা হয়। এর আগে 2018 সালে যখন মুক্তিযোদ্ধার কোটা নিয়ে যখন কথাবার্তা হচ্ছিল, তখন কিন্তু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের যিনি সচিব ছিলেন ওনার সার্টিফিকেটই জাল ছিল। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের যিনি জয়েন্ট সেক্রেটারি বা যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন, উনিও মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে যে ওনার চাকরিতে 2 বছর বাড়িয়েছেন, এটিও ছিল জাল। এটা নিয়ে আসলে ওই যে মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে এটি সরকার রাজনীতি করছে কিনা বা এটা নিয়ে কোনো দ্রবিসন্ধিমূলক কোনো সন্ধি করছে কিনা, এটি আমরা একটু আইনি ব্যাখ্যা বিশ্লেষণে আসি। আমাদের সংবিধানের আর্টিকেল 27 অনুচ্ছেদ 27 যেটা বলা হচ্ছে, হাসিনা আক্তার সেখানে বলছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। ইংলিশে বলা হচ্ছে অল আর ইকুয়াল ইন দ্য আই অফ ল। মানে আপনাকে সবাই, নারী পুরুষ, আপনার জাতি ধর্ম গোষ্ঠী, যে মানে প্রত্যেকটা মানুষ আইনের দৃষ্টিতে সমান। ইভেন আমি যদি কোনো অপরাধ করি, আমার যদি কোনো ট্রায়াল হয়, বিচার হয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তারও অপরাধ, তারও কিন্তু ট্রায়াল আমার মতো করে হবে। শেখ হাসিনার জন্য কোনো আলাদা কোনো আইন নাই। শুধুমাত্র আমাদের বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতিকে আমাদের সংবিধানের 51 ধারা অনুসারে বলা হচ্ছে, উনি যতক্ষণ পর্যন্ত চেয়ারে অধিষ্ঠিত থাকবেন ততক্ষণ পর্যন্ত ওনার চেয়ারকে সম্মান করে ওনার বিরুদ্ধে কোনো সিভিল বা ক্রিমিনাল প্রসিডিং ড্র করা যাবে না। তবে এর অর্থ এই নয় যে উনি আইন দ্বারা ইমিউন। উনি যদি সত্যি কোনো ফৌজদারি অপরাধ করে থাকে বা যদি কোনো সিভিল অপরাধ করে থাকে, তাহলে ওনার রাষ্ট্রপতির মেয়াদ অপসারণের পরে অথবা যে দল তাকে নিয়োগ করেছে, এই দল যদি তাকে অপসারণ করে, তাহলে মহামান্য রাষ্ট্রপতিও একজন সাধারণ অপরাধীর মতো তার ইনভেস্টিগেশন হবে, তার ট্রায়াল হবে এবং প্রয়োজনে পুলিশ তাকে আটকও করতে পারবে। এটি হচ্ছে আইনের বিধান। এটি হচ্ছে আমাদের আর্টিকেল 27 এর বিধান। আর্টিকেল 28 কি বলেছে? আর্টিকেল 28 বলেছে ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য। তার মানে ধর্ম বা অন্যান্য কারণেও কিন্তু আপনি বৈষম্য সৃষ্টি করতে পারবেন না। এখানে বলেছে যে কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে
কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না। আপনার বাড়ি বগুড়া, এই কারণে আপনাকে সরকারি চাকরি দেওয়া যাবে না বা আপনাকে একটা বৈষম্য তৈরি করা আপনি করবেন, এটি করা যাবে না। আবার বিএনপি পাওয়ারে আসলে আপনার বাড়ি গোপালগঞ্জ, আপনাকে চাকরিতে নিয়োগ দেওয়া যাবে না, এটা বৈষম্য তৈরি করা যাবে না। আপনি হিল ট্রাক্সে আপনি উপজাতি বা আপনি হিন্দু, আপনি মাইনরিটি, আপনার প্রতি বৈষম্য করা যাবে না, এটি আর্টিকেল 28-এ বলছে। আর্টিকেল 28-এর সাব+4-এ বলছে যে জেনারেল প্রিন্সিপাল হচ্ছে অল আর ইকুয়াল ইন দ্য আই অফ ল, এবং বলা হচ্ছে যে সবার ক্ষেত্রে আপনি বৈষম্য তৈরি করতে পারবেন না। কিন্তু আর্টিকেল 28 সাব+4-এ কিন্তু আপনার একটা এক্সেপশন আছে। এখানে বলা হচ্ছে যে সরকার যদি চায় নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হতে এই অনুচ্ছেদের কোনো কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করবে না। তার মানে সরকার যদি কোনো নারী, শিশু অথবা কোনো অনগ্রসর জাতির জন্য কোটা প্রথা যদি চালু করে, তাহলে সেটি রাষ্ট্রকে নিবৃত্ত করা যাবে না। তার মানে রাষ্ট্র এটি করতে পারবে। রাষ্ট্র মানে রাষ্ট্রের পক্ষে সরকার। এখন অনগ্রসর জাতি বলতে কি বোঝায়? অনগ্রসর জাতি বলতে হাসিনা আক্তার, সেটি হলো আমাদের উপজাতি হিল ট্রাক্স, তারা একটা অনগ্রসর জাতি। তো তাদের ক্ষেত্রে যদি কোটা প্রবর্তন করা হয়, তাহলে এটা সংবিধান রাষ্ট্রকে অ্যালাউ করেছে। আমাদের যে নারী ও পুরুষ, আমরা কিন্তু আধা আধি বা সমান সমান। কিন্তু আপনি যদি সরকারি চাকরি হিসাব করেন, তাহলে দেখবেন 90% বা 95% দেখবেন যে সরকারি চাকরিতে পুরুষ নারী সংখ্যা হয়তো 10-15% বা 20%। এই ক্ষেত্রে নারীকে সমতায় আনার জন্য সরকার যদি নারীদেরকে 10% কোটা দেয়, তাহলে রাষ্ট্র এটা করতে পারবে, এটা কোনো সমস্যা নাই। যারা প্রতিবন্ধী, তারা একটা বিশেষ শ্রেণীর, তাহলে তারা যেহেতু আনপ্রিভিলেজ একটা গ্রুপ, তাহলে তাদের ক্ষেত্রে যদি সরকার কোটা প্রবর্তন করে, তাহলে সরকার এটি করতে পারবে। আবার দেখেন, কুমিল্লা বা নোয়াখালী যাদের বাড়ি, সেখানে শিক্ষিতের হার বেশি, আবার সিলেট ডিভিশনের শিক্ষিতের হার কম। এই ক্ষেত্রে যদি ডিস্ট্রিক্ট কোটা যদি প্রবর্তন করা যায় ইকুয়ালিটি আনার জন্য, সেটাকে রাষ্ট্রকে এই ক্ষমতা সংবিধান দিয়েছে। আমাদের যে হাইকোর্ট যে জাজমেন্টটা দিয়েছে, এটা মূলত সংবিধানের 29-এর সাব+3 অনুসারে। আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনার মাধ্যমে আমি জনগণের আমি দৃষ্টি আকর্ষণ করছি এটা বিচার বিশ্লেষণ করার। 29-এ যেটা বলা হচ্ছে, আমি আগে যেমনটি বললাম আর্টিকেল 27-28, এখানেও বলা হচ্ছে যে সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। এখানে একে বলা হচ্ছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে। তার মানে আপনি কারোর সাথে ইনইকুয়ালিটি করতে পারবেন না, অসমতা তৈরি করতে পারবেন না। আরেকটি বলা হচ্ছে যে বলা হচ্ছে কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের অযোগ্য হইবেন না, কিংবা সেই ক্ষেত্রে তাহার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না। যেটা আমি আর্টিকেল 27-28-এ যেটা বলা হয়েছে, সেটা এখানে আবার রিপিটেশন আছে। এখানে আর্টিকেল 29-এর সাব+3 যেটা নিয়ে আলোচনা, এইখানে বলেছে যে আর্টিকেল 29 সাব+3-তে বলেছে এই অনুচ্ছেদের কোনো কিছুই নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রে কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারেন, সেই উদ্দেশ্যে তার অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা হতে কোন ধর্মীয় বা উপসম্প্রদায়ভুক্ত প্রতিষ্ঠানে উক্ত ধর্মাবলম্বী বা উপসম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের জন্য নিয়োগ সংরক্ষণের বিধান সম্বলিত যে কোনো আইন কার্যকর করা হতে যে শ্রেণীর কর্মের বিশেষ প্রকৃতির জন্য তাহা নারী বা পুরুষের পক্ষে অনুপযোগী বিবেচিত হয়, সেইরূপ যে কোনো শ্রেণীর নিয়োগ বা পদ যথাক্রমে পুরুষ বা নারীর জন্য সংরক্ষণ করা হতে রাষ্ট্রকে নিবৃত্ত করা যাবে না। হাসিনা আক্তার, আমি একটু সহজভাবে আপনার মাধ্যমে জনগণকে একটু বোঝাই, সেটা হচ্ছে সহজ কথা হলো আর্টিকেল 27-28 এবং 29-এর সাব+3-তে বলছে রাষ্ট্র যদি চায় কোনো অনগ্রসর অংশকে কোটা প্রথা দিয়ে ইকুয়ালিটি আনতে পারবে। কোন ধর্মীয় গোষ্ঠীর ক্ষেত্রে বা কোন ধর্মীয় উপাসনালয়, তাদের নিয়োগের ক্ষেত্রে তাদের শিক্ষাগত যোগ্যতা বা তাদের স্পেসিফিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে সরকার বিশেষ কন্ডিশন প্রয়োগ করতে পারবে। আবার এমন কিছু জব আছে যেখানে শুধু পুরুষরা ফিট, যেমন আপনি যুদ্ধের ক্ষেত্রে, সেনাবাহিনী যুদ্ধের ক্ষেত্রে নারীরা কিন্তু ফিট না। সেই ক্ষেত্রে যদি রাষ্ট্র যদি বলে যে নারীরা সেনাবাহিনীতে যোগ দিবে না, এই ক্ষেত্রে যদি কোনো কন্ডিশন দেয় বা কোনো আইন দেয়, সেটাও কিন্তু সংবিধান এটি ক্ষমতা দেওয়া আছে।